ছাত্ররা, আগের ভিডিওতে তোমাদের সরল সুদ কষার কিছু অঙ্ক আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতেও সরল সুদ কষার বেশ কিছু অঙ্ক আলোচনা করব। তোমাদের বইতে পেজ নাম্বার 46-এ সরল সুদ কষার অনুশীলনীর প্রবলেম নাম্বার 10 থেকে আজকে শুরু করছি। অঙ্কটিতে বলেছে যে যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয়, তবে বার্ষিক শতকরা সরল সুদের হার কত হবে? তাহলে এখানে অঙ্কটার ব্যাপারটা হচ্ছে একটু অন্যরকম। একদিনের সুদ বলেছে, তাহলে অঙ্কটাতে আমাদের কি বলে দিয়েছে দেখো, 10 নম্বর অঙ্ক, পেজ নম্বর 46-এ অঙ্কটায় যেটা প্রথমে আমাদের প্রোভাইড করেছে, যেটা আমাদের প্রদত্ত রয়েছে, সেটা হচ্ছে আসলটা। আসল কত টাকা বলেছে? আসল বলেছে 292 টাকা। এবার সময়টা কি বলেছে? একদিন। সময় সেটা বলেছে একদিন। এটাকে আমরা বছরে কনভার্ট করবো সুবিধার জন্য, কারণ সময়টা অন্যান্য অঙ্কগুলো দেখবে তোমরা সবসময় বছরেই পাবে। তাহলে একদিনটা বছরে কনভার্ট করলে হয় 365 দিনে এক বছর। তাহলে একদিন মানে 1/365 বছর। এরপর আসছে হচ্ছে সুদের হার। সুদের হার নির্ণয় করতে দিয়েছে। সুদটা হচ্ছে বলেছে 5 পয়সা, 5 পয়সা, অর্থাৎ 0.05 টাকা। 5 পয়সা মানে 0.05 টাকা। নির্ণয় করতে হবে কি? সুদের হার। এটা ধরলাম আর। এবার দেখো, আসল মানে এটা বলতে পারি পি দিয়ে দিয়েছে, সময় অর্থাৎ টি প্রদত্ত, সুদ মানে আই প্রদত্ত, সুদের হার আরটা নির্ণয় করব। ধরে দিলাম সুদের হার আর। তাহলে আমরা জানি ফর্মুলা থেকে I equals to PRT by 100। দেখো I এর জায়গায় কি বসাবো? I সুদটা কত বলেছে? 5 টাকা, 5 পয়সা, তাহলে 0.05। P এর জায়গায় 292, আর এর জায়গায় জানি না কত, টিটা হচ্ছে 1/365। তাহলে এখান থেকে আরটা কি পাচ্ছি দেখি, বর্গমূল করে। (365) 1 আছে এখানে, তাহলে এখানে উপরে উঠে যাবে, লবে চলে গেল, এখানে চলে গেল 292টা নিচে। এবার কাটাকুটি করব, এখান থেকে দশমিক তুলে দিলে 100 আসছে। এই 100 কেটে গেল। দেখো কি আছে? 292, 365, 73 দিয়ে যদি আরে কাটি, 4 এর সাথে 73 গুণ করলে 292 আসে, 5 এর সাথে 73 গুণ করলে 365 আসে। তাহলে উপরে এলো এখানে 005 মানে 5, 5 5 25/4, অর্থাৎ 6.114%। তাহলে আমার সুদের হারটা, বার্ষিক সুদের হার যেটা পেলাম, সেটা হচ্ছে 6.114%। তাহলে বার্ষিক সুদের হার আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে 6.114%। এখন আমরা ঠিক পরের অঙ্কটায় যাব। পরের অঙ্কটা আস্তে আস্তে একটু অঙ্কগুলো অন্য অঙ্কগুলো থেকে একটু বড় হবে। এখন নেক্সট অঙ্কটায় আসি। তাই এটা আশা করি বোঝা গেল। এই অঙ্কটার অন্যরকম বিষয় যেটা ছিল সেটা হচ্ছে সুদটা দিয়েছে পয়সা এবং সময়টা দিয়েছে দিনে, সেটাকে আমরা বছরে কনভার্ট করেছি এবং সুদটাকে, ইন্টারেস্টটাকে আমরা টাকায় কনভার্ট করেছি, এবং তারপর I equals to PRT by 100 যেরকম হয় সেখানে আমরা অ্যাপ্লাই করে দিয়েছি ফর্মুলাটা। এরপর পরের অঙ্কটা যাচ্ছি। পরের অঙ্কটা হচ্ছে প্রবলেম নাম্বার 14। 14 নম্বর অঙ্ক বলেছে যে একই সময় অমল রায় ব্যাংকে ও পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা রাখেন। 3 বছর পরে সুদ সহ যথাক্রমে 2360 টাকা এবং 2480 টাকা পান। ব্যাংক ও পোস্ট অফিসে বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত নির্ণয় করো।
তার মানে দেখো একজন হচ্ছে অমল রায় আর একজন হচ্ছে পশুপতি। এবার অমল রায়টা আলাদা করে লিখছি। অমল রায় কি করেছে দেখো, সে ব্যাংকের যে টাকাটা রেখেছে অর্থাৎ আসলটা কত রেখেছে, যেটা রেখেছে 2000 টাকা। কত বছরের জন্য রেখেছে, আসল মানে পি লিখে দিচ্ছি। আসল কত বছরের জন্য রেখেছে, সময়টা হচ্ছে টি, বছরের কত বছর রেখেছে দেখি এখানে, এখানে বলেছে 3 বছর। এরপর সুদ আসল মানে কি, কত টাকা পেয়েছে ব্যাংক থেকে, যে টাকাটা পায় সেটার সাথে সুদ আর আসল মিশে থাকে। সুদে আসলে শেষ যে টাকাটা পেয়েছে সেটা হচ্ছে 2360 টাকা। তাহলে সুদটা কত, সুদ আসল থেকে আসলটা বাদ দিয়ে দিই, তাহলে আমি সুদটা পেয়ে যাবো। সুদ মানে আই, তাহলে সুদ আসল থেকে অর্থাৎ 2360 মাইনাস আসল যদি বাদ দিই তাহলে পাবো 360 টাকা। এটা হচ্ছে ইন্টারেস্ট, সুদ। তাহলে আমার আসল অর্থাৎ পি, টি, ইন্টারেস্ট, আই সব পেয়ে গেলাম। আমাকে জানতে হবে ধরি সুদের হার, বার্ষিক সুদের হার %, বার্ষিক সুদের হার %। তাহলে বার্ষিক সুদের হার যদি %, হয় বা R1 লিখলাম এটাকে, আরেকজন আছে যেহেতু পশুপতি বই করেছেন, তা বার্ষিক সুদের হার R1%। তাহলে আমরা জানি কি, I equals to P/100। এখান থেকে আমি আরটা বার করবো। আইটা কত আছে দেখো 360, পিটা আছে হচ্ছে 2000, আরটা জানি না, সময়টা 3। এখান থেকে কত হচ্ছে দেখি, শূন্য শূন্য কেটে গেল, 3 12 2 6, তাহলে আরটা এলো 6%। তাহলে R1টা এলো 8টা না, R1টা। তাহলে অমল বাবুর ক্ষেত্রে বার্ষিক সুদের হারটা এসছে কত, 6%। এবার দেখবো আমি পশুপতি ঘোষ এর ক্ষেত্রে কি হয়েছে দেখি। পশুপতি ঘোষের ক্ষেত্রে আসলটা একই 2000 টাকা, সময়টা একই আছে, মানে আসল মানে পি, সময় মানে টি, এটা দুটো সমান দুটোর ক্ষেত্রেই 3 বছর। সুদ আসলটার বলেছে 2480। এবার তার মানে সুদ আসল থেকে আসলটা বাদ দিয়ে দিই, সুদ পেয়ে যাবো, আইটা পেয়ে গেলাম। আই মানে হচ্ছে 2480 মাইনাস 2000, তাহলে 480 টাকা। সুদ আসল থেকে বিয়োগ করলাম এটা মাইনাস আসল 2000, তাহলে পেলাম 2480 টাকা। এটা হচ্ছে সুদ। তাহলে ধরলাম বার্ষিক সুদের হার 8% এনার ক্ষেত্রে। তাহলে আমরা জানি কি, I equals to P/100, लेकिन आर জায়গায় 8 লিখলাম, বা আরই থাকলো, কোনো সমস্যা নেই, লিখেছি। এবার I মানে কত 480, P মানে 2000, আর এর জায়গায় 8, T এর জায়গায় 3 বছর।
এইভাবে ঠিক আগের মতো করি, R2টা যেটা আসবে সেটা একবার লিখছি আমি, তোমরা ক্যালকুলেশন করে দেখে নেবে। ছয় 8%, R2 হলো 8%, তাহলে R1টা হচ্ছে 6%, R2 হচ্ছে 8%। আমার যেটা চেয়েছে, সুতরাং সুদের হারের অনুপাত মানে R1:R2 কত আসবে দেখো, 6:8, অর্থাৎ 3:4। এটা হচ্ছে আমাদের নির্ণয় অনুপাত। আমাদের দুটো ব্যাংকের সুদের হারের অনুপাত কত পেলাম, 3:4। আরেকবার বলছি কি করলাম, অমূল্যায়নের ক্ষেত্রে আসলটা যেটা দুজনের ক্ষেত্রে একই টাকায় রেখেছে 2000 টাকা, দুজনের ক্ষেত্রে সময়টা একই, টিটা 3 বছর। এর ক্ষেত্রে সুদ আসলটা অন্যরকম, 2360 এর 2480। তাহলে সুদ আসল থেকে আসল বাদ দিয়ে দিলে সুদ পাই, তাহলে আইটা কত হলো 2360 মাইনাস 2360 টাকা। এর ক্ষেত্রে এটা এসেছে 480 টাকা, এটা থেকে এটা বিয়োগ করে 2480 থেকে 2000 বিয়োগ করে। তাহলে প্রথমটার ক্ষেত্রে বার্ষিক সুদ ধরলাম, অমূল্যের ক্ষেত্রে যে বার্ষিক সুদের হার R1%। তারপর আমরা এই স্ট্যান্ডার্ড ফর্মুলা I = PRT/100, এখানে প্রত্যেকটা বসিয়ে দিলাম। I এর জায়গায় 360, P এর জায়গায় এটা 2000, T এর জায়গায় 3, সব বসিয়ে R1টা পেয়েছি 6%, এখানে R2টা পেয়েছি একইভাবে 8%। তাহলে আমাদের যেটা চেয়েছিল R1:R2 পেয়ে গেলাম 6:8 মানে 3:4। তাহলে আমাদের নির্ণয় অনুপাতটা আমরা বার করতে পারলাম 3:4। এরপর যাচ্ছি প্রবলেম নাম্বার 14, সরি 14 না, প্রবলেম নাম্বার 14 গেল, প্রবলেম নাম্বার 17 এ আসছে এবার আমি। প্রবলেম নাম্বার 17 কি বলেছে, যে রেখা দিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটো আলাদা ব্যাংকে ভাগ করে রেখেছে, একই সময় ভাগ করে একই সময় জমা দিলেন। একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 6%, অন্য একটি ব্যাংকের সরল সুদের হার 7%। 2 বছর পর সুদ বাবদ 1280 টাকা পেয়েছেন উনি, তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা রেখেছিলেন? দেখো, তাহলে উনি কি করেছে, 10,000 টাকা রয়েছে, 10,000 টাকাটাকে দুটো ভাগে পার্টে ভাগ করেছে, একটাই জেগেছে একটাই জেগেছে প্রথম ব্যাংকে, একটা দ্বিতীয় ব্যাংকে। তাহলে আমি ভাবলাম যে ধরি উনি প্রথম ব্যাংকে কত রেখেছে, প্রথম ব্যাংকে রেখেছেন x টাকা, এবং দ্বিতীয় ব্যাংকে রেখেছেন, তাহলে x টাকা রেখেছি, যে 10,000 টাকার মধ্যে x টাকা রেখেছে প্রথম ব্যাংকে, তাহলে দ্বিতীয় ব্যাংকে পড়ে থাকছে কত, 10,000 মাইনাস x টাকা। আমি জানি না x টা কত, সেটাই আমার নির্ণয় করতে হবে। 10,000 মাইনাস x টাকা, প্রথমটা x টাকা, দ্বিতীয় 10,000 মাইনাস x টাকা। এবার আসি প্রথম ব্যাংকের ক্ষেত্রে কি বলেছে দেখি। প্রথম ব্যাংকে কত টাকা রেখেছি, x টাকা, তার মানে প্রথম ব্যাংকে আসল, এটা আমি ডাইরেক্ট আসল লিখে ধরো p লিখছি, p দিয়ে আসলটা ডিনোট করে, তাহলে pটা প্রিন্সিপালটা আসলটা পাচ্ছে কত, x টাকা। প্রথম ব্যাংকে সুদের হার বলেছে 6%, শুধু বার্ষিক সুদের হার 6% মানে 8টা হচ্ছে 6%। কত বছরের জন্য রেখেছে, দুটোতেই 2 বছরের জন্য রেখেছে, তার মানে এখানে টিটা হচ্ছে 2 বছর। তাহলে আমার আইটা কত দেখি আসছে, এবার আই আমরা জানি I = PRT/100। তাহলে I = PRT/100, তার মানে p এর জায়গায় বসে এখানে x, আর এর জায়গায় 6, t এর জায়গায় 2, আর এটা 100। তাহলে x * 6 * 2 বাই 100, অর্থাৎ 12x/100, 12x/100 টাকা। আইটা এসছে কত, 12x/100 টাকা। এটা I1 দিয়ে ডিনোট করলাম প্রথম ব্যাংকে। প্রথম ব্যাংকে সুদটা কত এসছে, 12x/100 টাকা। একইভাবে দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে বার করব, সুদ কত আছে কি, দ্বিতীয় ব্যাংকে কি আছে,
এখানে পিটা আছে এইটা 10,000 মাইনাস এক্স টাকা, আটটা আছে 6 না 8 7% বলেছে, আটটা বলেছে 7%, সময়টা বলেছে টিটা বলেছে 2 বছর, তাহলে আইটা কত? তাহলে আই টুটা কি আসবে? এই ফর্মুলা থেকে আমরা জানি আই টু ইকুয়ালস টু পিআরটি বাই 100, একই ফর্মুলা। এখানে যদি বসাই যেটা পাচ্ছি সেটা হচ্ছে পি এর জায়গায় এটা তাহলে 10,000 মাইনাস এক্স ইন্টু 14/100, কাটাকুটি করলাম না, কারণ একটু পরে বুঝতে পারবে ক্যালকুলেশনের সুবিধার জন্য। তাহলে প্রথম ব্যাংক থেকে কত সুদ এসছে 12x/100 টাকা, দ্বিতীয় ব্যাংক থেকে এসছে এইটা 10,000 মাইনাস এক্স ইন্টু 14/100 টাকা। তাহলে এবার বলেছে আমাদের প্রশ্ন অনুযায়ী যেটা বলেছে যে 2 বছর পর সুদ বাবদ পেয়েছে 1280 টাকা, মানে এটা আর এটা যোগ করলে যেটা আসবে, দুটো সুদ যোগ করলে যেটা আসবে সেটা হচ্ছে 1280 টাকা। তাহলে যেটা দিয়ে দিয়েছে প্রশ্ন অনুযায়ী এটা প্লাস এটা ইন্টু 14, কিন্তু এটা ইকুয়ালস টু 1280। লসাগু করো, দুটোর নিচে একসাথে ক্যালকুলেশন সুবিধা হবে, কাটাকুটি হলে সমস্যা হতো। তাহলে লসাগুটা এখানে 100ই আসছে, দুটোরই ঘরে সেম। উপরে 14 সাথে এটা গুণ করলে হয় 1,40,000 মাইনাস 14x ইকুয়ালস টু 1280। তাহলে এটা এদিকে নিয়ে চলে যাও, 100 সাথে এটা গুণ করলে আসে 1,2,8,0,0,0, 12x থেকে 14x বাদ দিলে আসে মাইনাস 2x, 1,4,0,0,0, মাইনাস 2x ইকুয়ালস টু তাহলে মাইনাস 2x ইকুয়ালস সেটা আসছে 1,28,000 থেকে 1,40,000 মাইনাস আছে, তাহলে মাইনাসই আসবে, এটা হবে 12,000। তাহলে এক্সটা আসছে, মাইনাসটা ক্যান্সেল করে দাও, মাইনাসটা ক্যান্সেল করে দিলে 12,000কে 2 দিয়ে ভাগ করলে হয় 6,000, তাহলে এক্সটা পেল 6,000 টাকা। তাহলে প্রথম ব্যাংকে রেখেছে যেটা এক্স মানে হচ্ছে 6,000 টাকা, সুতরাং দ্বিতীয় ব্যাংকে আছে, দ্বিতীয় ব্যাংকে কত টাকা আছে 10,000 থেকে 6,000 বাদ দাও, মাইনাস 6,000, অর্থাৎ 4,000 টাকা। তাহলে প্রথম এটা হচ্ছে প্রথম ব্যাংক, প্রথম ব্যাংকে রেখেছিল 10,000 টাকা, দ্বিতীয় ব্যাংকে রেখেছে 4,000 টাকা। তো এটা গেল 17 নম্বর অঙ্ক। এরপরে যে অঙ্কটা করবো এটা খুব কাছাকাছি, ক্যালকুলেশন একটু এদিক ওদিক আছে, সেটা হচ্ছে তোমাদের এক্সারসাইজের ঠিক লাস্ট অঙ্কটা, অর্থাৎ প্রবলেম নম্বর 20। কুড়ি নম্বর অঙ্কে বলেছে রথিন বাবু 2 মেয়ের জন্য ব্যাংকে এমনভাবে টাকা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 হবে তখন প্রত্যেকে 1,20,000 টাকা করে পাবে। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার যদি 10% হয় এবং মেয়েদের বয়স যথাক্রমে 13 বছর ও 8 বছর হয়, তিনি প্রত্যেক মেয়ের জন্য কত টাকা রেখেছিলেন? দেখো কি বলেছে যে রথিনবাবু 2 মেয়ে আছে, একজনের 13 বছর আর একজনের 8 বছর বয়স, প্রত্যেকেরই যখন 18 বছর হবে, দুজনের যখন 18 বছর হবে তখন কত টাকা করে পাবে। এবার বিষয়টা হচ্ছে যে কত টাকা করে রেখেছিলেন সেটা বার করতে হবে। 18 বছর হলে দুজনেই পাবে 1,20,000 টাকা। তাহলে প্রথম মেয়ের ক্ষেত্রে দেখি,
ধরলাম প্রথম মেয়ে বা বড় মেয়ে এবং ছোট মেয়ের আলাদা ক্যালকুলেশন করছি। ধরলাম বড় মেয়ে ক্ষেত্রে টাকা রেখেছিলে এক্স, বড় মেয়ের ক্ষেত্রে ব্যাংকে যে টাকাটা রাখে মানে যে আসলটা রাখছে সেটা ধরলাম এক্স টাকা। কত বছরের জন্য রাখবে সেটা আবার দেখবো। তার আগে ব্যাংকের সুদের হারটা কত, আর ছোট হাতের হার মানে বার্ষিক সুদের হার, সেটা হচ্ছে 10%। এবার সময় টি, সময়টা কত, টি মানে হচ্ছে সময়, তাহলে আসলটা পেয়েছি আমি, বার্ষিক সুদের হার 8টা জানি, সময়টা দেখবো কত। বড় মেয়ের বয়স হচ্ছে 13 বছর এবং কত বছর পর ম্যাচিউর হবে 18 বছর। তাহলে কত বছরের জন্য টাকাটা খাটবে দেখো, তাহলে 18 বছর হলে পাবে, এখন বয়স হচ্ছে 13 বছর, তার মানে 18 মাইনাস 13, 5 বছরের জন্য বড় মেয়ের যে টাকাটা রাখছে এক্স টাকাটা খাটবে এবং সেটা খেটে সুদ আসলে পাবে হচ্ছে 1,20,000 টাকা, সুদে আসলে পাবে 1,20,000 টাকা। তাহলে এই টাকাটার ইন্টারেস্টটা কত হবে দেখি, সুদটা কত হবে দেখি, তারপর দেখবো সুদ আসল। ধরো ইন্টারেস্টটা ধরলাম আই, তাহলে আই ইকুয়ালস টু জানি PRT বাই 100, আইটা জানি PRT বাই 100, তাহলে পি এর জায়গায় এটা বসাও এক্স, আর এর জায়গায় 10, সময়ের জায়গায় 5, তাহলে x ইন্টু 10 ইন্টু 5 বাই 100, কাটাকুটি করে দিতে পারো এটা, কাটাকুটি করে যেটা আসছে 5, সেদিকে 0 0 কেটে গেল 5 2, তাহলে x টাকার সুদটা যেটা আসছে x বাই 2 টাকা। তাহলে সুদে আসলে কত পাচ্ছে, সুদ আসলে ব্যাংক থেকে যে টাকাটা আমরা ফেরত পাই অনেকদিন রাখার পর সেটা হচ্ছে সুদ আসল। তাহলে এর মধ্যে সুদ আর আসল মিশে আছে, আসল হচ্ছে x আর সুদ হচ্ছে x বাই 2, মানে হচ্ছে সুদ আসল মানে হচ্ছে বোঝায় p প্লাস i, সুদ আসল মানে বোঝায় p প্লাস i। যাই হোক, সুদ আসল কত পেলাম, x প্লাস x বাই 2 টাকা, মানে 3x বাই 2 টাকা। এবার দেখো সুদ আসলে কত পেয়েছি, 3x বাই 2 টাকা। এবার আমাকে এটাই তো বলেছে যে বড় মেয়ে এই এত বছর পর 18 বছর হওয়ার পর মানে 5 বছর টাকাটা খাটার পর আছে 3x বাই 2 টাকা। এটাই হচ্ছে প্রশ্ন অনুযায়ী আমাদের দিয়ে দিয়েছে কোশ্চেনে, এটাই হলো 1,20,000 টাকা। প্রশ্ন অনুযায়ী এটাই হচ্ছে 3x বাই 2, সুদ আসলে পাচ্ছি আমি হচ্ছে 1,20,000 টাকা। তাহলে এখান থেকে যদি আমি বয়স গুণন করি, এটা 2 ইন্টু 2/3, যেটা আসছে সেটা হচ্ছে 80,000 টাকা। তাহলে বড় মেয়ের জন্য কত রেখেছে, 80,000 টাকা। ঠিক একইভাবে আমরা ছোট মেয়ের জন্য বার করবো, ঠিক একই রকম ক্যালকুলেশন। দেখো ছোট মেয়ের জন্য আমি পুরো ক্যালকুলেশনটা করছি না, আমি কিভাবে করতে হবে অঙ্কটা সেটা ধরিয়ে দিচ্ছি। ছোট মেয়ের জন্য ধরলাম রেখেছে, ছোট মেয়ের জন্য জানি না কত রেখেছে, ধরলাম y টাকা রেখেছে, ছোট মেয়েটা y টাকা বার করবো, y টাকা রেখেছে, আসলটা y টাকা। তাহলে ছোট মেয়ের ক্ষেত্রে আসলটা হচ্ছে পিটা হচ্ছে y, বার্ষিক সুদটা দুটোরই সেম 10%। সময়টা কত দেখো, ছোট মেয়ের বয়স দিয়েছে 8 বছর, ও যখন 18 হবে তখন আমি টাকাটা ম্যাচিউর হবে। তাহলে 8 বছর বয়স, 18 হতে বাকি তার মানে কত বছরের জন্য কাটবে দেখো, 18 বছর হলে টাকাটা পাবে, ওর এখন 8 বছর বয়স। তাহলে কত বছরের জন্য কাটছে, 18 মাইনাস 8, অর্থাৎ 10 বছরের জন্য টাকাটা কাটবে। ছোট মেয়ের 10 বছরের জন্য টাকাটা কাটবে, ইকুয়ালস টু 18 মাইনাস 8, 10 ইয়ার্স। তাহলে 10 বছরের জন্য ছোট মেয়ের টাকাটা ব্যাংকে কাটছে। তাহলে ছোট মেয়ের ক্ষেত্রে আইটা কি এরকম আসবে দেখে নি, আই ইকুয়ালস টু PRT বাই 100, p মানে y, এদিকে 8টা 10, এটা কিন্তু ইনটু আছে, গুণ আছে, ঠিক আছে, x মানে y ইনটু 10, 10 ইনটু 10 বাই 100, তাহলে y ইন্টারেস্টটা y টাকাই আসবে। তাহলে সুদ আসলটা কত হচ্ছে, তাহলে যেটা ব্যাংক থেকে ফেরত পাবে সুদ আসল, অর্থাৎ p প্লাস i, এটা হবে y প্লাস y, অর্থাৎ 2y টাকা। এবং এই 2y টাকা এটাই প্রশ্ন অনুযায়ী এও পাচ্ছে 1,20,000 টাকা। তাহলে প্রশ্ন অনুযায়ী 2y টা হচ্ছে 1,20,000, বলতে বলতে আমরা করে দিলাম পুরোটাই। 2y টা হচ্ছে 1,20,000, তাহলে y ইকুয়ালস 1,20,000 বাই 2, অর্থাৎ ছোট মেয়ের জন্য কত আসছে, এটা আসছে 60,000 টাকা। তাহলে বড় মেয়ের জন্য রেখেছিল 80,000 টাকা, ছোট মেয়ের জন্য হলো 60,000 টাকা।
তাহলে আশা করি অঙ্কটা তোমাদের বোঝা গেছে। শুধু অঙ্কটা এখানেই একটা টুইস্ট ছিল যে কত বছরের জন্য খাটছে। প্রথম মেয়ের বড় মেয়ের বয়স 13 বছর, ও 18 বছরের টাকা পাবে, তাহলে 5 বছর টাকাটা খাটলো। আর ছোট মেয়ের ক্ষেত্রে দেখো 8 বছর, ও 18 বছর হলে পাবে, তার মানে ওর ক্ষেত্রে বেশি বছর টাকাটা খাটবে। ওই জন্য এর ক্ষেত্রে সময়টা হচ্ছে 10 বছর। আমাদের এক্সট্রা ধরে নিয়েছিলাম 18টা, এখানে এক্সট্রা পেয়ে গেলাম, এখানে ওয়াই পেয়ে গেলাম। তাহলে আমি আমাদের এই লাস্ট অঙ্কটা তাহলে উত্তর এলো বড় মেয়ের টাকা রেখেছিল 80,000 টাকা, ছোট মেয়ের টাকা রেখেছিল 60,000 টাকা। যাই হোক, তোমাদের এই এক্সারসাইজ সম্পর্কিত কোনো কোশ্চেন থাকলে আমাকে অবশ্যই গ্রুপে জানাবে। কোনো অঙ্ক যদি আটকে যায়, এই পেজ নাম্বার 46, 47 যে অঙ্কগুলো আছে এক্সারসাইজ 2 এর সরল সুদ কষার, সেগুলো অবশ্যই আমাকে গ্রুপে বলে দিও যে কোনো অঙ্ক আটকে যদি থাকে বা কোথাও যদি অঙ্কগুলোতেই কোনো অঙ্ক যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে। নেক্সট দিন থেকে নেক্সট ভিডিওতে নেক্সট ক্লাসে আমি চক্রবৃদ্ধি চ্যাপ্টারটা আলোচনা করব। এই ভিডিওতে আপাতত এতটুকু।